আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজ আমরা একেবারে সরাসরি অতীতে ফিরে যাব, এমন একটা অতীত যা শুধু রাজায় রাজায় যুদ্ধের গল্প নয়, বরং একটা আস্ত সভ্যতার পতনের গল্প। ভাবুন তো, একটা বিশাল শক্তিশালী সাম্রাজ্য কিভাবে শুধু ভেতরের বিশ্বাসঘাতকতা আর কিছু রণকৌশলগত ভুলের কারণে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। চলুন সেই চরম মূল্য চোকাতে হওয়ার পেছনের কাহিনীটা একটু ঘেঁটে দেখি। আমাদের আজকের মূল দলিল বা সোর্স টেক্সট শুরুই হচ্ছে একটা মারাত্মক কড়া সতর্কবার্তা দিয়ে। যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না, ভবিষ্যৎ কখনো তাদের ক্ষমা করে না। কথাটা শুনে একটু গায়ে কাটা দেয়, তাই না? এটা শুধু একটা ভারী ডায়লগ নয়, আজকের পুরো কেস স্টাডির একদম মূল সুর এটাই। এই দলিলে খুব স্পষ্ট করে বলা হয়েছে, অতীতের ভুল থেকে যদি আমরা শিখতে না পারি, তাহলে বিপর্যয়ের পুনরাবৃত্তি কেউ আটকাতে পারবে না। আর ঠিক এই সতর্কতামূলক দৃষ্টিকোণ থেকে আমরা আজকের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। তাহলে আজকের এই কেস স্টাডিতে আমরা ঠিক কি দেখতে চলেছি? আমরা মূলত ৬টি ধাপে এই ঘটনাটা বুঝব। চূড়ান্ত শিখর এবং আসন্ন হুমকি, আদর্শ বনাম রণকৌশল, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা, এরপর পরাজয়ের সেই ভয়াবহ পরিণতি, সাংস্কৃতিক অবক্ষয় এবং সবশেষে একটা গোটা সভ্যতার জন্য এর থেকে কি শিক্ষণীয় আছে সেটা। পর্ব ১, চূড়ান্ত শিখর ও আসন্ন হুমকি। সালটা ১১৯১, আর ভারতের উত্তর পশ্চিম সীমান্তে তখন ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাটা ছিল একেবারে জীবন মরণের ব্যাপার। উৎস ঘেটে আমরা যে সংখ্যাটা পাই তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ১,০০,০০০-এরও বেশি। হ্যাঁ, রাজা পৃথ্বীরাজ চৌহানের অধীনে তখন ১,০০,০০০-এরও বেশি দক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী ছিল। একটু কল্পনা করার চেষ্টা করুন সংখ্যাটা। সেই সময় উত্তর পশ্চিম সীমান্তে যে কোনো বহিরাগত আক্রমণের বিরুদ্ধে এটা ছিল আক্ষরিক অর্থেই একটা দুর্ভেদ্য প্রাচীর। মোহাম্মদ ঘোরি যখন প্রথম আক্রমণ করতে আসেন, তখন তার বাহিনীর তুলনায় এই রাজপুত সেনাদল ছিল বহুগুণে বড়। কিন্তু ঠিক এই জায়গাটাতেই আসে সবচেয়ে বড় ধাক্কাটা। এত বিশাল সৈন্যবাহিনী, এত ক্ষমতা, তারপরেও এই স্থিতিশীলতা কিভাবে ধসে পড়ল? এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। ১১৯১ সালে তরাইনের প্রথম যুদ্ধ, আর তার ঠিক ১৫ বছরের মাথায় ১২০৬ সালে সোজা দিল্লি সুলতানি প্রতিষ্ঠা। মাত্র ১৫ বছরে পুরো একটা সভ্যতার এমন পতন, এটা কিন্তু সত্যিই গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। কিভাবে এত দ্রুত সব পাল্টে গেল? আর এখানেই আমাদের দ্বিতীয় পর্বের শুরু, আদর্শ বনাম নির্মম রণকৌশল। ১১৯১ থেকে ১১৯২ সালের সেই আদর্শগত সংঘাত, যেখানে তরাইনের যুদ্ধক্ষেত্রে আমরা দু ধরনের সম্পূর্ণ বিপরীত নেতৃত্বের স্টাইল দেখতে পাই। উৎস গ্রন্থে খুব সুন্দরভাবে একটা তুলনা টানা হয়েছে। একদিকে রয়েছেন পৃথ্বীরাজ, যিনি একদম প্রাচীন মহাভারতের আদর্শে গভীরভাবে বিশ্বাসী। তিনি শত্রুকে ক্ষমা করে দিচ্ছেন, পিছু হটার শত্রুর পিঠে আঘাত করতে সরাসরি অস্বীকার করছেন। দারুণ মহানুভবতা, তাই না? কিন্তু অন্যদিকে মোহাম্মদ ঘোরির রণকৌশল ছিল একেবারে অন্যরকম, পুরোপুরি বাস্তববাদী আর নির্মম। তিনি প্রথম যুদ্ধে হারার ভান করে বা বাধ্য হয়ে পিছু হটলেন এবং ঠিক ১ বছর পর একেবারে দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে এলেন। এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, একেবারে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দাঁড়িয়ে অতিরিক্ত ক্ষমা প্রদর্শন করাটা কতটা ভয়ঙ্কর সামরিক ত্রুটি হতে পারে। এবারে আসি তৃতীয় পর্বে, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার মূল্য, মধ্যরাতের সেই অভিশপ্ত চুক্তি। আমাদের এই ঐতিহাসিক বিবরণী একটা খুব সাহসী দাবি করছে। বলা হচ্ছে, এই যে এত বড় পতন, এর প্রধান কারণ কিন্তু শত্রুর বিশাল শক্তি বা শ্রেষ্ঠত্ব ছিল না। আসল কাল হয়েছিল ঘরের ভেতরের অনৈক্য। দেখুন, পৃথ্বীরাজ যখন উত্তর পশ্চিম সীমান্ত পাহারা দিতে জীবনবাজি রাখছেন, ঠিক সেই সময়ে তার নিজেরই আত্মীয় কনৌজের রাজা জয়চাঁদ আক্রমণকারী মোহাম্মদ ঘোরির সাথে গভীর রাতে একটা গোপন চুক্তি করে বসলেন। এর ফল কি হল? আক্রমণকারী বাহিনী আচমকা ২০ থেকে ২৫,০০০ অতিরিক্ত সোনার ব্যাকআপ পেয়ে গেল। জাতীয় প্রতিরক্ষার কথা ভুলে গিয়ে শুধু নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কিভাবে অগ্রাধিকার দেয়া হয়েছিল, এটা তার একটা নিখুঁত প্রমাণ। আর এই একটা মাত্র সিদ্ধান্ত পুরো ভূরাজনৈতিক মানচিত্রটাকেই চিরকালের জন্য বদলে দিল। এরপর আমাদের চতুর্থ পর্ব, পরাজয়ের সেই ভয়াবহ পরিণতি আর একটা আস্ত সাম্রাজ্যের পতন। আক্রমণকারীরা ক্ষমতা দখলের পর ঠিক কী করেছিল তার যে বিবরণ উৎসগ্রন্থে আছে, তা শোনার জন্য একটু শক্ত স্নায়ুর দরকার। গ্রন্থটি অত্যন্ত স্পষ্ট এবং নিরপেক্ষভাবে তুলে ধরেছে যে পৃথ্বীরাজ চৌহানকে বন্দী করে সোজা গজনিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার উপর অমানসিক শারীরিক নির্যাতন চালানো হয়। শুধু রাজাই নন, রাজপরিবারের সম্মানও একেবারে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। রানী সংযুক্তার উপর বারবার অকথ্য আক্রমণ এবং শেষে তার সেই মর্মান্তিক আত্মহত্যার ঘটনা এই দলিলে অত্যন্ত ব্যথার সাথে লিপিবদ্ধ আছে।
রাজসভার সদস্যদের পর্যন্ত দাসত্বে বাধ্য করা হয় আর এর ফলে সেই অঞ্চলে হিন্দু বা স্থানীয় রাজনৈতিক ঐক্যের যে শেষ বিন্দুটি ছিল তা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এটা ছিল একটা বিজিত জাতির চরম অপমানের এক নির্মম চিত্র। আর এই পরিণতির শিকার শুধু রাজপরিবারই হয়নি। সাধারণ মানুষের কি হয়েছিল জানেন? দলিলে দাবি করা হচ্ছে বিজয়ের ঠিক পরের কয়েকটা বছরেই ন্যূনতম 50,000, হ্যাঁ 50,000 সাধারণ নাগরিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা একটা বিশাল জনতান্ত্রিক আর সামাজিক ট্রমার জলজন্ত প্রমাণ, যা ওই অঞ্চলকে চিরতরে পঙ্গু করে দিয়েছিল। এর প্রভাব এখানেই শেষ হয়নি। পঞ্চম পর্বে আমরা দেখব সাংস্কৃতিক ঐতিহ্যের অবক্ষয়, কিভাবে পরিকল্পিতভাবে একটা ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হলো। পতনের এই চেইন রিয়াকশনটা একটু খেয়াল করুন। চরম পরিহাসের বিষয়টা কি জানেন? যে জয়চাঁদ নিজের দেশের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছিলেন, মাত্র 2 বছরের মাথায় 1194 সালে চন্দোয়ারের যুদ্ধে তাকেও কিন্তু সেই একই আক্রমণকারীদের হাতে পতন বরণ করতে হয়েছিল। এরপর বখতিয়ার খলজির পূর্বাঞ্চল দখল আর 1206 সালে আনুষ্ঠানিকভাবে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা। এই পুরো ঘটনাপ্রবাহ গোটা অঞ্চলকে পাল্টে দিচ্ছিল। কিন্তু এর চেয়েও একটা বড় ক্ষতি হচ্ছিল, যেটা একটা সভ্যতার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। সেই ক্ষতিটা হল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস। দেখুন, নালন্দা ধ্বংস মানে কিন্তু শুধু কয়েকটা ইটের ইমারত ভেঙে ফেলা ছিল না। এই বিবরণী অনুযায়ী বিশ্বের অন্যতম প্রাচীন এই জ্ঞানচর্চা কেন্দ্রটিকে পুড়িয়ে দেওয়ার মানে হল একটা জাতির ইতিহাস, তাদের দীর্ঘদিনের বৌদ্ধিক চর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে একদম শেকড় থেকে উপড়ে ফেলার একটা সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। এই ধ্বংসযজ্ঞ প্রমাণ করে যে আসল যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে রণক্ষেত্রেই জেতা হয় না, বরং যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয় একটা জাতির মনন এবং সংস্কৃতির উপরও। সবশেষে আমরা এসে পড়েছি আমাদের চূড়ান্ত পর্বে, পর্ব 6, এক পতিত সভ্যতার শিক্ষা এবং ঐতিহাসিকের সেই মোক্ষম সতর্কবার্তা। এই পুরো ঐতিহাসিক কেস স্টাডি থেকে উৎস গ্রন্থটি আমাদের সামনে খুব পরিষ্কার কয়েকটি যুক্তি তুলে ধরেছে। প্রথমত, ভেতরের অনৈক্যই সবসময় বাইরের শত্রুকে রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানায়। দ্বিতীয়ত, যখন ব্যক্তিগত অহংকার বা ইগো দেশের সুরক্ষার চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন পতন একেবারে নিশ্চিত। আর তৃতীয়ত, যেটা সবচেয়ে বেশি ভাবায়, অস্তিত্ব রক্ষার মতো চূড়ান্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে শত্রুর প্রতি অতিরিক্ত নীতিবোধ বা ক্ষমা প্রদর্শন করাটা কোনো মহানুভবতা নয়, বরং একটা মারাত্মক কৌশলগত ভুল হতে পারে। এই প্যাটার্নগুলো যদি আমরা আজও ভিজতে না পারি, তাহলে ইতিহাস বারবার একই মর্মান্তিক পরিণতি ফিরিয়ে আনবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখানেই আমাদের আজকের বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের কাছে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন রেখে যেতে চাই। যদি সত্যিই একটা সভ্যতার অবক্ষয় বা পতন তার ভেতর থেকেই শুরু হয়, তাহলে আধুনিক যুগে আমাদের বর্তমান নেতাদের কিভাবে নৈতিক আদর্শ এবং দেশের সীমান্ত সুরক্ষার এই চরম প্রয়োজনীয়তার মধ্যে একটা সঠিক ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা উচিত, একটু ভেবে দেখবেন। এই প্রাচীন ইতিহাস আজও আমাদের কতটা নাড়িয়ে দিয়ে যায়, তাই না? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এই ধারা চলতেই থাকুক। আজকের মতো আমাদের বিশ্লেষণ তাহলে এখানেই শেষ করছি।